বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। এসএসসি ও দাখিল পরীক্ষায় কিন্তু আমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে খুবই টেনশন হয়। আমরা আশা করি আমরা এর আগে 35 পর্যন্ত এমসিকিউ দিয়েছি, আর আজকে আমরা 35 থেকে অর্থাৎ 36 থেকে 52 পর্যন্ত আমরা এই এমসিকিউগুলো দেখব। আর আশা করি এই 52টি প্রশ্ন যদি আমরা দেখে হলে যাই তাহলে সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আমরা অনায়াসে 25 থেকে 30টির প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে দেখি আজকে আমরা কি কি আমাদের প্রশ্নগুলো আছে একটু দেখে নিই। দেখো, এক্স স্কোয়ার সমান সমান x√3 সমীকরণটি সমাধান সেট কোনটি? আছে 36 সংখ্যাটি আছে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান আছে x√3। সমাধানের নিয়ম তাহলে এক পাশে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার মাইনাস x√3 সমান সমান 0। তাহলে আমরা যদি x কমন নিই তাহলে x মাইনাস √3 আমরা কমন নিচ্ছি সমান সমান 0। এবার x সমান তাহলে কি হয় x সমান 0 0 অথবা x মাইনাস √3 সমান সমান 0। এটা হচ্ছে কি x সমান সমান √3 আর এখানে একটা 0। তাহলে 0,√3 বা 3,0 যে কোনো √3। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটি সঠিক উত্তর আমাদের। এবার আসি 37 নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে দেখি 37 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 37 নম্বর প্রশ্নটি দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। ত্রিভুজের ক্ষেত্রে যে কথাটি বলা আছে এখানে এই কোণ দুটো কিন্তু সমদ্বিখণ্ডিত হয়। এখন আমাদের এটার একটা সূত্র আছে। সূত্র কি? তোমাদের ষষ্ঠ অধ্যায়ে একটা সূত্র আছে যে প্রমাণ করো যে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। প্রমাণ করো যে কোণ এই বি ও সি কোণ সমান সমান কি আছে, বি ও সি কোণ সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ প্রমাণ করো যে। তাহলে হাফ এ কোণ, তাহলে এই সূত্র দিয়ে আমরা এটার সমাধান করতে পারি। এখানে কত ডিগ্রি দিয়ে রয়েছে? 80 ডিগ্রি। তাহলে এখানে যদি কোণ বি ও সি এর মানটা আমরা বের করি, দেখো 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ গুণন এ কোণ কত? এ কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 80কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 40। তাহলে 90 যোগ কত? 40 সমান সমান কত হয়? 90 যোগ 40 মানে 130 ডিগ্রি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা সূত্র দিয়ে আমরা তাহলে এই কোণের পরিমাণটা বের করতে পারলাম। দেখো আমাদের গ নাম্বারটা সঠিক উত্তর। সমবাহু ত্রিভুজের যে কোনো সমবাহু ত্রিভুজের তাহলে সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে সমবাহু ত্রিভুজ যাকে যে ত্রিভুজের 3টা বাহুই কি সমান হবে, যে ত্রিভুজের 3টা বাহুই সমান হবে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এটা আমরা ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বলা হচ্ছে এ বি সি। আমরা সি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই বর্ধিত কোণ আসলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? আমরা যদি জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি 3 কোণের সমষ্টি হচ্ছে 100 ডিগ্রি, তার সমবাহু যেহেতু তাহলে 3টা কোণই এখানে সমান হবে। এটাও 60 ডিগ্রি, 3টা কোণই 60 ডিগ্রি। বর্ধিত করলে কি বলা হচ্ছে? বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার পরিমাণ কত? এই বহিস্থ কোণ আবার আমরা কি জানি, একটা সরল কোণ, এখানে একটা সরল কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। একটা সরল কোণ 180 ডিগ্রি হয়, তার মধ্যে যদি এটা যদি 60 হয় তাহলে এটা কত আছে? তাহলে আমাদের অর্ধেকে কত আছে? তাহলে এরকম এ অর্ধেকে 60 আছে, তাহলে এখানে কত আছে? তাহলে 180 টোটাল 100 কত? 180 বিয়োগ 60 তাহলে কত হয়? তাহলে 120 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণে কত ডিগ্রি উৎপন্ন হবে? 120 ডিগ্রি। তাহলে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমাদের 39 নাম্বার, গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? এখানে আমাদের সাধারণ অনুপাতটা বের করতে বলছে। অনুপাত মানে হচ্ছে আর এর মানটা বের করতে বলছে। অনুপাত মানে কি? দ্বিতীয় পদ। তাহলে আর সমান সমান কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় ভাগ প্রথম। এখন আসি আমাদের প্রথম পদ আছে কিন্তু দ্বিতীয় পদ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই দ্বিতীয় পদ আমাদের আগে বের করে নিতে হবে। তবে আমরা কিন্তু কোনো সূত্র দিয়ে না বের করে আমরা সরাসরি দেখব একের পরে আমরা এই একের সাথে কত গুণ করলে পরপর আমরা যদি গুণ করতে থাকি, কারণ গুণোত্তর ধারাতে একই হারই গুণ হবে। তা আমরা যদি দেখো একের সাথে যদি 3 গুণ করি, আমরা 3ও গুণ করতে পারি, 2ও গুণ করতে পারি। তাহলে প্রথমে একের সাথে যদি 2 গুণ করি, 1 গুণন 2 সমান কত হয়? 2। বা 3 যদি আমরা গুণ করি, তাহলে 3 যদি গুণ করি 3 একে 3 হয়। দ্বিতীয় পদে এর জায়গাত কত হলো? তাহলে এর মান আমরা দেখেছি এ, তাহলে প্রথম এর মান তাহলে 3 হলো। এবার বির মান কি হবে? এই 3-এর সাথে আরেকটা 3 গুণ হবে, তাহলে 3 তিরিকে কত হয়? 9। সির মান আমরা দেখি সির মান কত হয়? 3 গুণন, অর্থাৎ এখানে কত আছে? 9, আগে লিখি 9 গুণন 3, 3 নং কত হয়? 27। এবার যদি
পরে যেটা যদি তাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, পরের যেটা পরের পদ 81 আছে, তাহলে 81 আমাদের আসে কিনা 3 দ্বারা গুণ করলে, দেখো এটার সাথে যদি আবার 3 গুণ করি তাহলে আমাদের 81 আসে। তার মানে বুঝে নিতে হবে তাহলে এখানে এই গুণোত্তর ধারাটি 3 দ্বারা গুণ হচ্ছে। যেমন তাহলে এই ক্ষেত্রে এর মানটা কি হচ্ছে, এর মানটা হচ্ছে আমাদের 3। তাহলে সাধারণ অনুপাত যদি এখন বের করতে চাও তাহলে 3/1, 3/1 তার মানে কি 3, অর্থাৎ আর এর সাধারণ অনুপাত হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আমরা কিন্তু অনায়াসে দ্রুত আগে উত্তরটা করতে পারবো। আরও আছে, দেখো আমরা যদি দেখি এই গুণোত্তর ধারা আরও আছে, তোমাদের বইয়ে দেখতে পাবা 5 প্লাস এরকমভাবে দেওয়া আছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 এরকম দেওয়া আছে। দেখো এটারও আমরা উত্তর বের করতে পারবো। যদি ধরে নাও এটার সাথে যদি 3 গুণ হয় তাহলে এক্স এর মান কত হবে, দেখো এক্স এর মানটা হবে এই 3 দিয়ে যদি আমি গুণ করি 3 5 কত হয়, তাহলে 3 দিয়ে গুণ করেছি, 5-এর সাথে 5 গুণন 3 সমান কত হয়, এক্স এর মান 15। এবার যদি 3 দ্বারা 15কে যদি আবার 3 দ্বারা গুণ করো তাহলে ওয়াই এর মান হবে, তাহলে 15 গুণন কত 3, 3 দ্বারা গুণ করলে 3 15 কত হয় 45, ওয়াই এর মান 45। এবার দেখো এটার সাথে যদি 3 করে 135 পাওয়া যায় তাহলে 3 দ্বারাই গুণ হচ্ছে, তাহলে 3 45 কত হয়, 3 5 15, 5 হাত থেকে 1, 3 4 12, 1 13, 135। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটাও কিন্তু কত দ্বারা গুণ হচ্ছে, তাহলে 3 দ্বারা। আরও অঙ্ক আরেকটা আছে তোমাদের, দেখো আরেকটা আছে তত 3 যোগ কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে কি আছে প্লাস 243। এটাও দেখো আমরা যদি দেখি, দেখো এটাকে যদি 3 দ্বারা গুণ করে থাকি তাহলে দেখি যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে 3 দ্বারা যদি আমরা গুণ করি কত হয়, এক্স এর মান হচ্ছে আমাদের 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 3কে 9, তাহলে এক্স এর মান 9। এবার 9 আমরা যদি ওয়াই এর মান বের করতে চাই তাহলে 9 এর সাথে 3 গুণ করলে কত হয়, ওয়াই এর মান হচ্ছে 3 9 27। এবার 27 যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে জেড এর মান, জেড সমান সমান 27 গুণন কত 3, 3 27 কত হয় 81, 81 সাথে 3 গুণ করলে দেখো 243 যদি আসে কিনা, তাহলে 3 গুণ করলে 3 1 3, 3 8 24, 243। তাহলে এই ধারাটাও কিন্তু কত দ্বারা গুণ হচ্ছে, 3 দ্বারা গুণ হচ্ছে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 9, ওয়াই এর মান কত 27, জেড এর মান হচ্ছে 81। এরকমভাবে কিন্তু আমরা গুণোত্তর ধারাগুলো দ্রুত বের করতে পারবো আমরা কোনো সূত্র প্রয়োগ ছাড়াই। এবার আসি 80 নাম্বার প্রশ্নটি আছে +5 + 11 প্লাস কত 17 প্লাস ডট ডট কিন্তু 59 দেওয়া আছে। ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ এন এর মানটা এখানে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এন এর মান বের করার একটা নিয়ম সূত্র আছে, শর্টকাট, সেটা তোমাদের শর্ট ভিডিওতে দেওয়া আছে। সেটা কি, প্রথমে দেখবে তোমরা এখানে কত আছে 5 যোগ কত আছে 11 যোগ কত আছে 17 আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যে কাজটুকু করবে, দেখো এখানে আমাদের পার্থক্য কত, এখানে পার্থক্য আমরা যদি দেখি তাহলে 17 থেকে 11 বাদ বা 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 6 হয়। পার্থক্য 6, তার সাথে এন লিখবো, লেখার পরে আমরা প্রথম পদ মিল করব। তাহলে পার্থক্য যা হবে তার সাথে এন লেখার পরে আমরা পদ মিল করব। তাহলে প্রথম পদ কত আছে 5, তাহলে আমরা লিখছি 6, তাহলে 1 বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের পদ সংখ্যা বের করতে হবে তাহলে সমান সমান অবশ্যই আমাদের শেষ সংখ্যাটি আছে কত 59 আছে, আমরা দেখে নেব। তাহলে সেই ক্ষেত্রে কত নাম্বার 59 রয়েছে, তাহলে সমান সমান 59 লিখবো আমরা। তাহলে কত আছে দেখো 6 এর থেকে আমরা তাহলে 1 যদি পার করে দিই 60 হয়, তাহলে কত হয় 6n সমান সমান 59, 1 60 হয়, আর 6 দ্বারা ভাগ করলে n এর মান হয় 10। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে n এর মান হবে আমাদের 10। গ নাম্বার প্রশ্নটি সঠিক উত্তর। কোনো ঘনকের এই ধরনের কাজগুলো কিন্তু আমরা আরও করতে পারি। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এটার আবার সমষ্টিও বের করতে বলতে পারে। তো যাই হোক আমি আরও দেখে দিচ্ছি। দেখো 2 + 6 + 10 প্লাস, এখন তোমাকে বলতে পারে যে ধারাটির 15তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এটা দ্রুত কিভাবে বের করতে পারবো, নির্ণয় করো। দেখো পার্থক্য কত আছে, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 6 বিয়োগ 2, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে ডির মান পাওয়া যায়। তাহলে কত পার্থক্য 4, তাহলে পার্থক্য যেহেতু 4 আছে তাহলে 4 এর সাথে আমরা কি লিখবো, পার্থক্য যা হবে তার সাথে আমরা n লিখবো। n লেখার পরে আমাদের আছে প্রথম পদটা মিল করতে হবে, প্রথম পদ, তাহলে 4 লিখছি, তাহলে 2 আছে, তাহলে 4 থেকে বিয়োগ করতে হবে 2।
এখন এখানে যদি আমরা এন এর মানটা 15 বসে দিই, এখানে এন এর মান দেওয়া আছে 4 15 60-এর মধ্যে থেকে 2 বিয়োগ করলে হয় 58। অ্যান্সার হবে এটা 15তম পদ 58। আমাদের কিন্তু সূত্র দিয়ে করারই প্রয়োজন হবে না, এরকমভাবে যদি পার্থক্য লেখে। আবার এই ধারাটি যদি যেমন হচ্ছে আবার যদি কোন পদ এত যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে যেমন যদি আমরা লিখি একটু 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট ডট ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ, তাহলে 3 3n পার্থক্য তো 3 3 3n 3n, তাহলে ধারাটির কোন পদ 3 390 92, তাহলে 92 কোন পদ 92 আমরা দিয়ে দিলাম। ধারাটির কোন পদ 92। এখন আমরা দেখব এটাতে ক্ষেত্রে কোন পদ মানে এন এর মানটা চাচ্ছে, তাহলে এখানে পার্থক্য কত আছে দেখো তো। পার্থক্য আছে হচ্ছে আমাদের পার্থক্য দেখতে পাচ্ছি 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3n, তাহলে 3-এর পার্থক্য যা হবে তারই সাথে n লিখতে হবে। এবার আছে কত 5, তাহলে 5 মিল করতে হবে। 3-এর সাথে কি যোগ করে দিলে 5 হয়, কারণ এখানে কম আছে তাহলে যোগ করতে হবে। বেশি হলে বিয়োগ করতে হবে, বেশি লিখলে বিয়োগ করতে হবে, আর কম লিখলে যোগ করতে হবে। কোন পদ 92 সমান সমান 92। তাহলে এখন দেখো আমরা যদি 92-এর কথা বলছে, তাহলে এখন দেখো তো 2-এর চিহ্ন কি প্লাস, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3n সমান সমান কত 90 হবে। এবার n 3 দ্বারা ভাগ করলে কত হয়, n এর মান হবে 30। প্রিয় শিক্ষার্থীরা দেখো এরকমভাবে আমরা দ্রুত এমসিকিউগুলো করতে পারি। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু যদি গুণ হচ্ছে কি না ভাগ হচ্ছে সেইভাবে কিন্তু আমরা দ্রুত করতে পারবো। এবার আসি আমরা কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। ঘনক কি, আমাদের ঘনক হচ্ছে যার 4টা বাহুই সমান। আমরা যদি দেখো এবার ঘনকটা যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে ঘনকটা হবে যে 4টা বাহুই সমান। ঘনক মানে 4টা বাহুই কি সমান, 4টা বাহুই সমান। ঘনকের 4টা বাহুই সমান, ঘনকের 4টা বাহুই সমান, এরকম একটা ঘনকের। এখন আসি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। যেহেতু এর কর্ণ হলে রুট ওভার হবে, কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার। যেহেতু এখানে কর্ণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ স্কোয়ার, আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু ওটার দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল, আর এটা কিন্তু প্রস্থ নাই, উচ্চতাও নাই, সবগুলোই দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি সবগুলো হয়, তাহলে এখানে কি হবে, ঘনকের ক্ষেত্রে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার সবগুলোতেই এ স্কোয়ার হবে, এ স্কোয়ার হবে। তাহলে কি 3a স্কোয়ার, 3টা যোগ করলে হয় 3a স্কোয়ার। আমরা আয়তাকার ঘনবস্তুর সূত্রগুলো মাথায় রাখবো, তাহলে আমাদের ঘনকের কাজগুলো হয়ে যাবে। তাহলে ওই ঘনকের আয়তাকার ঘনবস্তুর এ বি সির জায়গাতে আমরা বির জায়গাতে এ বসাবো, সির জায়গাতে এ বসাবো, এ তো এ থাকবে। তাহলে আমাদের কিন্তু তাহলে এখানে এর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কেটে যায়, এটা বাইরে আসতে পারবে, আর 3টা রুটের ভেতরে থাকবে, তাহলে রুট 3a। এখানে আয়তাকার এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট 3a। তাহলে এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, পৃষ্ঠতলে ঘনকের পৃষ্ঠতল কর্ণের দৈর্ঘ্য রুট 3a। তাহলে এই রুট 3a সমান কত লেখা যায়, 8 রুট 3। তাহলে রুট 3a সমান সমান কত, 8 রুট 3। তারপরে লাইনে দেখো এই এ সমান কত, বাহুর দৈর্ঘ্য আমরা একটু, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিব আগে। 8 রুট 3 ভাগ কত রুট 3, রুট 3 কেটে গেল, থাকলো 8। এখন কি বলছে, আয়তন। আয়তন মানে আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন কি ছিল, আয়তাকার ঘনবস্তুর আয়তন ছিল, আয়তাকার ঘনবস্তুর আয়তন ছিল, এখন আয়তাকার ঘনবস্তুর আয়তন ছিল এ বি সি, 3টি মাত্রার গুণ করলে আয়তন হয়, 3টি মাত্রার গুণ করলে আয়তন হয়। তাহলে যেহেতু এটা ঘনক, তাহলে এ গুণন এ গুণন এ সবগুলোতেই এ হবে। তাহলে সেই ক্ষেত্রে এ কিউব, অর্থাৎ 8-এর ওপরে যদি কিউব দিই, তাহলে সেই ক্ষেত্রে 8-এর ওপর কিউব দিলে হয় 512। প্রিয় শিক্ষার্থীরা 8-এর ওপর কিউব দিলে মানে 8 গুণন কত, 8 গুণন 8, 8 টা 64, 64 গুণন 8, 64 গুণন কত 8, 4 8 32, 2 হাত থেকে 1, 6 8 48, 8 2 48, 8 3 কত হয় 51। তাহলে 512 হচ্ছে। আমরা তাহলে দেখে নিলাম ঘনকের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা সেখান থেকে আবার কি বের করলাম, আয়তন বের করলাম। এবার আসি আমরা এ অনুপাত বি সি অনুপাত ডি হলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তাহলে এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি। তাহলে এ ভাগ বি হয়
প্রথমটা উপরে যায় তাহলে সি ভাগ ডি। তাহলে আমরা যদি দেখি দেখো বিসি বিসি গুণ করলে কি হয়, আর গুণ করলে বিসি সমান সমান এডি হয়। তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। এ বি সমান সমান দেখি নিই এখন, এ বি সমান সমান সিডি, না এটা হবে না, এ বি সি কখনোই হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারটি সঠিক উত্তর। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি? নিচের কোনটি ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি সিরিয়ালে 1 2 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক মান, 1 2 3 4 সিরিয়ালে যদি থাকে সেগুলো ক্রমিক। তাহলে এখানে আছে কোনটা, আমরা একটু ক্রমিক সমানুপাতি যদি দেখি, এখানে 5 15 20 আছে। দেখো 5 5 5 ভাগ কত আছে, 5 ভাগ 5 ভাগ 5 ভাগ 5 ভাগ কত 15। আবার কি আছে 15 ভাগ, ক্রমিক সমানুপাতি হলে 15 ভাগ কত হবে 20। এটা একটা দেখে নিলাম। তারপর এটা কি হবে 3 ভাগ 5, 3 ভাগ 5, আরেকটা হবে হচ্ছে সমান সমান হচ্ছে 5 ভাগ কত 5 ভাগ 6। আমরা একটু যদি কাটাকাটি করে দেখে নিই তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে কত হয়, কাটলে এটার ক্ষেত্রে কত হয় 5 একে 5, 3 5 15। আর এখানে কত আসে দেখো 5 দিয়ে কাটলে 3 ভাগ 4। একই আসিচ্ছে না আমাদের, 3 ভাগ 5 এখানে 5 ভাগ 6 এটা একই আসিচ্ছে না। এখন আসিচ্ছে আমরা 2 ভাগ 5, আরেকটা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে 2 ভাগ কত 5, আরেকটা হচ্ছে সমান সমান হচ্ছে তাহলে কত 5 ভাগ 10, 5 ভাগ কত 10। তাহলে এখানে যদি দেখি এটা আলাদা আসিচ্ছে। এবার আমরা 3 ও একটা সারা পড়ছে, যাই হোক 3 ভাগ 6, আরেকটা হচ্ছে 6 ভাগ কত 12। দেখো এটা কাটলে 1 ভাগ কত হয় 2, এটাকে কাটলে 1 ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। এটার মানও 1 ভাগ 2 আছে, এখানেও 1 ভাগ 2 আসে, আর কোনোটাতে কিন্তু সেম আসে না। তাহলে এটার মধ্যে আমাদের হচ্ছে আমাদের কোনটা গ নাম্বারটি সঠিক উত্তর। অর্থাৎ কাটাকাটি করার পরে একই যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে। এস এর ঘূর্ণন কোণ কত? দেখো আমরা যদি এসটাকে 4টা অক্ষের ওপরে বিভাজন করি তাহলে এসটাকে ধরে নিলাম এরকম আছে। তাহলে এসটাকে প্রথম অবস্থায় এরকম আছে, তাহলে দ্বিতীয় অবস্থানে যদি আমরা একটু দেখি তাহলে এসটা যখন এখানে আসবে জাস্ট একটু উল্টো দিকে দাগানো, তো যাই হোক এরকম আসলে কিন্তু পূর্বের অবস্থায় কিন্তু যায় নাই। তারপরে চিত্রে কিন্তু যদি দেখো এসটা যখন এই মাথাটা প্রথম দ্বিতীয় যখন এখান থেকে এখানে আসবে, এই প্রান্তটা যখন এখানে আসবে তখন এই প্রান্তটা কিন্তু এখানে গেল। এবার আসি এই প্রান্তটা যখন দেখো এখান থেকে এখানে যাবে তখন কিন্তু ওই প্রান্তটা উপরের প্রান্তটা আসলে কিন্তু পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। যেহেতু দ্বিতীয় অবস্থানে প্রথম পরে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ঘূর্ণন কোণটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি হবে এস এর ঘূর্ণন কোণ। এখানে দেওয়া নাই 180 ডিগ্রিতে আমরা তাহলে দিব 90 ডিগ্রি। আরেকটা ধরো ঘ নাম্বার 45 ডিগ্রি, যেটাই থাক না কেন তাহলে 180তে আমরা টিক দিব। এবার আমরা তাহলে 44 নম্বর প্রশ্নটি বলা আছে কি, 44 নম্বর প্রশ্নটি দেখব। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এখানে ব্যাসের অনুপাত, তাহলে ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাস হচ্ছে কত 2r, ব্যাস হচ্ছে 2r ধরা হয়। তাহলে এখন দেখো এর আমরা ক্ষেত্রফল অনুপাত কি, ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধের তাহলে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান যদি আমরা ধরে নিই 3 আর 5, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, আর পরেরটার উপর স্কোয়ার করলে হয় 25। তাহলে 9 অনুপাত কত হবে 25 হবে, এখানে 9:25। তাহলেও আমরা খ নাম্বারটি দেখতে পাচ্ছি। এবার x সমান সমান 3 + 2 √2 হলে নিচের 45 এবং 46 নম্বর প্রশ্নের উত্তরটি দাও। √x এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা যদি x এর স্কোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেভাবে ভাঙাই তাহলে সেই ক্ষেত্রে 2√2 ঠিক x এর মান যদি এই জিনিসটাই থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই একইভাবেই ভাঙাতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কয় পদে চলো, এক পদে চলক, তাহলে সেই ক্ষেত্রে ভাঙানোর নিয়ম কি, চলকের পাওয়ার যদি 2 হয় তাহলে সেই ক্ষেত্রে ডান সাইডের যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেটা দুইটা অংশে বিভক্ত করতে হবে। তাহলে x স্কোয়ার যদি 3 + কত 2√2, তাহলে এই 3কে 2 ভাগ করতে হবে, x স্কোয়ার সমান সমান 2 ভাগ করতে হলে কত 2 যোগ
এখন 2√2 থাকবে প্লাস হচ্ছে কত 3কে 2 ভাগ করলে একটা বড় সংখ্যা হবে, তারপরে শেষে একটা 5 ভাঙ্গায় যদি, তাহলে সেই ক্ষেত্রে কত হবে 3 + 2, 3 হবে একটা, আর একটা 2 হবে। যদি 11কে ভাঙ্গাও তাহলে সেই ক্ষেত্রে 6 5, অর্থাৎ পাশাপাশি সংখ্যা হবে এবং এক পার্থক্য হবে, এরকমভাবে আমাদের ভাঙ্গাতে হবে। তাহলে 3 ও একটা 2, আরেকটা শেষে সেই সংখ্যাটি লিখবো আমরা শেষে। এবার বর্গের সূত্র, কাউকে যদি স্কোয়ারের ভেতরে লেখো তাহলে সেই ক্ষেত্রে রুট দিয়ে লিখতে হবে। 1-এর ওপর রুট দিলে কিন্তু একই হয়, তাহলে আর 2-এর ওপর রুট দিলে রুট থাকে সেই ক্ষেত্রে। তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার, এখানে দ্বিতীয় রাশির উপর স্কোয়ার। সূত্রে কি থাকবে 2-এর সাথে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, দেখো গুণ করলে একই হচ্ছে। তাহলে √2 + 1 হোল স্কোয়ার। তাহলে উভয় সাইড থেকে স্কোয়ার রুটে গেলে সেই ক্ষেত্রে আমরা কার মান পাই? তাহলে এখন কিন্তু এখানে দেওয়া ছিল x এর মান, তাহলে x এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রে এই পাশে যদি উভয় পাশে যদি আমরা রুট ওভার ব্যবহার করি, অর্থাৎ ডান পাশে স্কোয়ার রুটে গেলে ডান পাশে বাম পাশে রুট ওভার হবে। তাহলে √x সমান কত √2 প্লাস কি 1। তাহলে √x এর মান √2 + 1 হলে 1/√x এর মান কি হবে? √2 - 1 হবে। এটা আর আমার বের করার দরকার নাই। তাহলে 1/√x এর মান হবে √2 - 1। এখন আমরা তাহলে পেয়ে গেলাম। এখন দেখো ক নাম্বার বলছে √x এর মান কত? √x এর মান ক মান, তাহলে √x এর মান হচ্ছে √2 + 1। ঘ নাম্বারে আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি √2 + 1। এবার আসি 45-46 নাম্বার। এই দুটাকে এখন আমাদের বিয়োগ চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। দেখো √x - 1/√x। তাহলে এখন যদি এটাকে আমরা বিয়োগ চিহ্ন দ্বারা, তাহলে এই দুটা যে মান পেলাম আমরা, একটা √2 + 1 আর একটা পেলাম হচ্ছে √2 - 1। এখন √x - 1/√x এখন যদি বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আগে √x এর মান লেখো √2 + 1, আর এটার মান কি, যেহেতু 1/√x এর সাথে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, -√2 + 1। তাহলে √2 কাটে গেলে কত হয় 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 46 নম্বর প্রশ্নের উত্তরটি হবে 2। আমরা গ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। এবার আসি 47 নম্বর প্রশ্নের সমাধান। 47 নম্বর আছে কি দেখে নাও একটু। 47 নাম্বার প্রশ্ন আছে হচ্ছে cot θ = x/y। তাহলে cot θ = x/y। তাহলে আমরা একটু চিত্রতে চলে যাব, চিত্র অঙ্কন করব। যখনই একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান থাকবে তখনই তোমরা চিত্রতে যাবে এবং কটের যে বাংলা, সেই বাংলা অনুযায়ী বাহুগুলোকে একটু বসে দিবে তোমরা। আমরা যাই হোক cot θ, আমরা সিকে থিটা ধরলাম। থিটা ধরলে আমাদের এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তাহলে কোন এই পাশে, তাহলে এটাকে আমরা বলবো বিপরীত বাহু বা লম্ব বলতে পারি। আমরা আরেকটা বিপরীত বাহু, যাই যেটা দিয়ে পারো সেটা দিয়ে করবে, তো আমরা বিপরীত বাহু বলা যায়, বিপরীত বাহু। আর এটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, ভূমি/সন্নিহিত। তাহলে যাই যেটা দ্বারা, তাহলে কটের বাংলা কি বলে, ট্যানের উল্টা। ট্যানের বাংলা ছিল হচ্ছে লম্ব ভাগ ভূমি, আর কটের বাংলা হবে ভূমি ভাগ লম্ব। তাহলে বা সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। তাহলে আমাদের এই মানগুলো বসে দিতে হবে। তাহলে কটের জন্য আমাদের কোনটাতে বসে, দেখো এই বাহুতে এখন বসে দিব। তাহলে এটা সন্নিহিত ভাগ বিপরীত, তাহলে x সন্নিহিত ভাগ কত বিপরীত, আমরা বিপরীতে বসে দিলাম থিটার কারণে। তাহলে কটের অনুযায়ী এখন আমাদের থাকলো কি এসির মানটা বের করতে হবে। এসি সমান কি, এসি সরাসরি √ ওভার, যেহেতু বৃহত্তম বাহু, তাহলে কি হবে বলে এই বাহু স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার, তাহলে x² যোগ কি y², তাহলে x এর √ ওভার x² প্লাস কি y²। এখন আসি আমাদের বের করতে কি বলছে দেখেন, এই একটু কার মান বের করতে বলছে, সাইন থিটা বিপরীত, আমাদের বিপরীত, এটা হচ্ছে আমাদের বিপরীত বা লম্ব ভাগ কি, লম্ব ভাগ অতিভুজ বা বিপরীত বাহু ভাগ অতিভুজ। সাইনের বাংলা বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে এটা বিপরীত, এটা ভাগ অতিভুজ, তাহলে y ভাগ √ ওভার বিপরীত বাহু ভাগ অতিভুজ y ভাগ। তাহলে গ নাম্বারটি সঠিক উত্তর আমরা দেখে নিলাম। এবার আসি আমরা 48 নম্বর, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত। কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, √2 গুণন একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ √2a। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত, পরিসীমা কি, পরিসীমা কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা অনুপাত, কর্ণের দৈর্ঘ্য ও, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে পরিসীমা 4a হবে, তাহলে পরিসীমার অনুপাত কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য, যদি আমরা বাহুকে কি ধরছি, বাহু সমান a ধরা হয়েছে, তাহলে a ধরলে কর্ণের দৈর্ঘ্য হয় √2a, আর পরিসীমা হয়, যেহেতু বর্গের 4টা বাহু সমান, এই বাহু যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, তাহলে a যোগ a যোগ a 4টা বাহু যোগ করলে কিন্তু পরিসীমা হয় তাহলে 4a। তাহলে আমরা যদি এখন একটু দেখি, তাহলে এই চারক ভাঙালে কি হয়, √2a
উভয় সাইড থেকে এটা তো কেটেই যাবে, তাহলে একে লেখার দরকার না। আর এখানে 4ক যদি ভাঙাও উভয় সাইড থেকে উঠে গেল। এখন 4ক যদি ভাঙায় তাহলে 4ক ভাঙালে দেখো 2 × 2 আরও ভাঙানো যায়। একটা 2কে ভাঙালে আবার 2টা √2 লেখা যায়। তাহলে কয়টা √2 লেখা যায়? আমাদের 3টা √2 লেখা যায়। তাহলে একটা 2 আর 2টা √2 লিখলাম, কারণ এই পাশে আরেকটা √2 আছে। তাহলে 2টা √2 লিখলাম। একটা 2ক ভাঙালাম আমরা 2টা √2, তাহলে 2 × 2 ছিল, তাহলে একটা 2ক ভাঙালে আরও 2টা √2 পাওয়া যায়। তাহলে উভয় সাইডে এখন √2 যদি উঠে যায় তাহলে 1 অনুপাত হচ্ছে 2 √2 থাকে। এখান থেকে একটা √2 চলে গেল, এখান থেকে 1 থাকে, আর এখানে 2 √2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা 1:2 1:1:2 তাহলে ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর 2 √2। 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটির ক্ষেত্রফল ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। মানে আমরা কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবো সেটার নিয়ম হচ্ছে ত্রিভুজের প্রথম 2 বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে। অর্থাৎ প্রথম যদি 2, 3, এখানে যদি 5 থাকে তাহলে সেই ক্ষেত্রে 5-এর সমান হয়ে গেল, বড়ই হতে হবে, এই দুটা যোগ করে এর সাথে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, না হলে আঁকা সম্ভব নয়। এখন আমাদের দেখতে হবে, তাহলে দেখে নিই একটু কী দেওয়া আছে। আঁকা সম্ভব 2, 3, 5, যা 5-এর সমান হবে না, এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। এখন আসি এটার ক্ষেত্রে 6, 7, 8। দেখো এটার ক্ষেত্রে 6 আর 7 যোগ করলে কত হয়? 6, 7, 13, আর এটার কত আছে 8, তাহলে বড় হতে হবে, তাহলে এটার দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে, তাহলে ঠিক দিয়ে রাখলাম। এখন 5, দেখো এটা পরেরটা দেখো আছে কত? 4, 5, 10, এই দুটা যোগ করলে 9 হচ্ছে, 10-এর ছোট হচ্ছে, তাহলে হবে না। এই বড় দুটা যোগ করে সবসময় বড় হতে হবে। 7, 5, 12 সমান হলেও চলবে না, বড়ই হতে হবে। 7, 5 কত? 12, আর এই মুড়ে সাইডে কত হচ্ছে? 7 আর 5, তাহলে 7, 5, কত 12, এই দুটা যোগ করলেও কিন্তু আর সমান হচ্ছে, সমান হলেও হবে না, বড়ই হতে হবে। তাহলে ত্রিভুজের শর্ত কি? গঠন করার শর্ত সবসময় প্রথম 2 বাহুর যোগফল পরের বাহুর চাইতে বেশি হতে হবে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, না হলে আঁকা সম্ভব নয়। এবার আসি 49-এ, আমরা তো দেখে নিলাম 50 নাম্বার। চিত্রের ট্যান থিটা কট থিটা সমান কত? চিত্র থেকে আমাদের মান আছে, এখন দেখে নিই ট্যান থিটা। তাহলে এখন আসি ট্যান থিটা। আমরা ট্যান থিটা মান কিন্তু দেওয়া আছে, আমরা তাহলে বের করার প্রয়োজন নয়। ট্যান থিটা ইন্টু কট থিটা। আমরা দেখো ট্যানের বাংলা কি জানি? ট্যানের বাংলা বিপরীত ভাগ সন্নিহিত বা লম্ব ভাগ ভূমি। তাহলে √2 ভাগ 2 গুণন কট থিটা, তাহলে উল্টোটা, ট্যানের উল্টোটাই হবে হচ্ছে আবার কট, তাহলে 2/2 √2। তাহলে 2 কাটে, এই √2 কাটে যায়, তাহলে কাটাকাটি করলে কিছু না থাকলে 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1। আমরা দেখতে পাচ্ছি এখানে গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 51 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা যদি একটু দেখে নিই। 51 নাম্বার প্রশ্নটি কি আছে সেটা দেখো। 51 নাম্বার প্রশ্নটি আছে, একটু সম্ভবত নাম্বারিং হয়তো, যাই হোক 52 হবে হয়তো, বা এখানে হয়তো মিসিং হচ্ছে, 44-এর পরে 44 হচ্ছে, কারণে হয়তো একটা নাম্বার এখানে, তাহলে 52টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখন আসি চিত্রে, এখানে যদি 4 হয়, এখানে 5 হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু তোমাদের আগের ক্লাসগুলোতে একটু বুঝে দেওয়া হয়েছে, যদি ত্রিভুজের ঘরে 5 থাকে, আরেকটা ঘরে যদি 4 থাকে, তাহলে আরেকটি ঘরে সবসময় কি হবে? এ বি সি, তো অবশ্যই 3 হবে। এখন কথা হলো সাইন এ কে কোণ ধরতে হবে, আবার কস এর সাথে সি আছে একবার, তাহলে সাইনের সাথে কি অক্ষর? সাইন এ কে ধরলে বিপরীত ভাগ অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ, তাহলে 3/5 হবে। আমরা কিন্তু সাইনের বাংলা তোমাদের বইগুলোতে 177-78 পৃষ্ঠায় সাইনের বাংলা কিন্তু বিপরীত ভাগ অতিভুজ দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিলেও নিতে পারো। তাহলে সাইন এ প্লাস কি কস সি, তাহলে সাইনকে এ কোণ ধরে, তাহলে সাইন যেহেতু কোণ এই পাশে, আমাদের এটাই সহজ, কারণ যে পাশে কোণ থাকবে তার বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটাকে বলা হয় বিপরীত, আর বিপরীত ভাগ অতিভুজ, তাহলে 3/5 হচ্ছে, 3/5 যোগ এখানে 3/5 আর কস সি। তাহলে এবার কস যখন সি হবে তখন এটা কোণ ধরবে সিকে, সাইনের সাথে বা কজের সাথে যে অক্ষরটি থাকে সেটাই কোণ ধরবে, তাহলে এবার কোণ কাকে ধরে? সিকে, তাহলে এটা বিপরীত, এটা সন্নিহিত, এটা অতিভুজ, তাহলে 3/5 হবে, এটার ক্ষেত্রে 3/5 হবে। সন্নিহিত ভাগ অতিভুজ বা ভূমি ভাগ অতিভুজ কসের বাংলা যেটা, বা সাইন হচ্ছে বিপরীত অতিভুজ আর ভূমি ভাগ অতিভুজ, 3/5। লসাগু কি হবে? 5, আর ওপরে 3 হরার লসাগু কেটে যায়, তাহলে 3 + 3 হয়, তাহলে 6/5 হয়। প্রিয় শিক্ষার্থীরা 6/5 হয়, ঘ নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আমরা কিন্তু তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা 52 পর্যন্ত দেখে নিলাম।
এর পরবর্তীতে আমরা আরও যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকব। আর যেহেতু এসএসসি এবং দাখিল পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আমাদের সমস্যা থাকে, তো এই 52টি প্রশ্ন যদি তুমি দেখে যাও হলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। অনায়াসে তুমি 25 থেকে 30টি প্রশ্নের অনায়াসে তুমি উত্তরটি দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।